আমরা আর মনে হয় এরপরে আর একটা লেকচার আমরা পাবলিক করব। মানে এটা খুবই ইজি ম্যাটেরিয়ালস, এগুলো ডিপ লার্নিং ওইভাবে ডিফিকাল্ট কিছু না, ওই যে মানে ডিফিকাল্ট পার্টগুলোর সাথে রিলেটেড না। এরপরে আমরা আর কি টোটালি ডিপ লার্নিংয়ের দিকে যখন শিফট করবো, মানে 6-7 লেকচার থেকে, ওইটা আমি আপনাদেরকে প্রাইভেট শেয়ার করব ইউটিউবে আপনাদের ইমেল লিঙ্কে। তো যদি ধরেন যে কেউ হয়তো জয়েন করতেছেন কিন্তু মেবি রেজিস্ট্রেশন করেন না, রেজিস্ট্রেশনের এখানে ইমেল আছে, তাহলে ইমেলটা দিয়ে এখানে। আর রেকর্ডে রাখতেছি, যদি কেউ মনে করেন যে না রেসপন্স করেন যে না আমি এখন হয়তো অ্যাটেন্ড করি না, হয়তো ফিউচারে করবো, কয়েকজন আছেন আমি জানি যে তারা অ্যাটেন্ড করতে চাইছেন কিন্তু করেন না, তো বা মানে ইরেগুলার আছেন খুব, তো তাহলে আমাকে একটু জানাই যে না আমি এটা করতে চাই, তাহলে দেখা গেলো যে আমি হয়তো ইনক্লুড করি, না হলে রেগুলার যারা আছে আমি তাদেরকে জাস্ট জিনিসটা শেয়ার করি। আচ্ছা, তো এটা গেলো আমাদের ক্লাস রিলেটেড জিনিস। আর আজকে আমরা একটুখানি অল্প কয়েকটা জিনিস শিখবো এর মধ্যে। আর ম্যাথ এখনই সব বলতেছি না যে সব কিছু আপনাকে রিলেট করতে হবে। আমরা যখনই ফার্স্ট একটা প্রজেক্ট মোটামুটি দেখবো, যে দু এক ক্লাসের মধ্যেই আমরা জাস্ট দেখবো যে তাহলে কোন পার্টটা কিসে যায় আপনারা রিলেট করতে হবে ইনশাল্লাহ। তো ডিপ লার্নিং এটাই যে আপনার একটুখানি ধৈর্য ধরতে হবে প্রথমে কয়েকটা ক্লাস। তো আর মনে হয় একটা ক্লাস ধৈর্য ধরলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তো আমি একটু অ্যান্সার চাচ্ছিলাম খুব সিম্পল ভাষা, লগারিদম আর ডেরিভেটিভ। ফার্স্ট অফ কেউ বলে যে লগারিদম অ্যাকচুয়ালি কি, সিম্পল ভাষায় যে অ্যাকচুয়ালি মানে জিনিসটা কি করে, এই ইনটিউশনটা কাছে একটু চাচ্ছি লগারিদম কি করে। হ্যাঁ, জাহিদ ভাই, জি জি। লগারিদম মানে আমি যতটুকু যেটা মনে হয় মানে হ্যাঁ সেটাই বলতেছি। আপনি মানে বলা সেটা হচ্ছে এটা একটা স্কেল। আমার কাছে স্কেল মানে একটা বড় সংখ্যাকে ছোট কতটুকু ছোট করবো এই জন্য আমি একটা স্কেল নির্ধারণ করা। আচ্ছা। যেমন যদি আমি বেস 10 দিই তাহলে আমি 100 কে 10-এ কনভার্ট করে আনতে পারছি। হুম, আচ্ছা। এটাই এই একইভাবে ওই যে যেটা আপনার ওই যে কি যেন বলে ভূমিকম্পের সময় যে রিক্টার স্কেলে যে বিষয়টা থাকে সেখানে ওটা ওই একইভাবে মানে মানে এই স্বাদ জিনিসটাকে বলতেছি। ধরেন আপনি যদি মানে একটা লাইনে আপনাকে বলতে হয় যে লগ অ্যাকচুয়ালি কি করে। হ্যাঁ, মানে ছোট করে জাহিদ, দেয়। আমি বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন বলেন, ওকে সবাই ওকে। বলেন। আচ্ছা আচ্ছা, সরি ভাইয়া, আপনি হয়তো বলতেছিলেন। আচ্ছা জাহিদ, আমি যেটা সমস্যা জানি নাই ভাই, সেটা হচ্ছে, অবশ্যই ধরেন। অবশ্যই হ্যাঁ মানে হ্যাঁ সমস্যা নেই, বলেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ধরেন আমি কোনো একটা জিনিসের ভ্যালু এরকম পাইলাম 0.000000789। হ্যাঁ তো এই সংখ্যাটা আসলে কত ছোট হ্যাঁ। আমার মানে ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে এটা বুঝতে আসলে বেশ ডিফিকাল্ট হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা। তো এরকম সংখ্যাকে আমরা যদি লগ দিয়ে রিপ্রেজেন্ট করি, হুম, তাহলে আমি মানে আমার ধারণার মধ্যে একটা নাম্বার, আমি এটাকে নাম্বার এটা রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, আচ্ছা। ফর এন এক্সাম্পল সে 0.000000678, এইটাকে আমি আপনার লগ 10 করলে এটার সে ভ্যালু আসছে এরকম 7.5। আচ্ছা। বা আপনার আরেকটা সংখ্যা যেটা হয়তো তাতে হয়তো জিরো একটা দুটো কম আছে, হুম, সেটাকে হয়তো করলে আমি পাচ্ছি হয়তো 7.2। হুম, সো এটা মানে ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে এই নাম্বারটা মানে মোর আন্ডারস্ট্যান্ডেবল। তো এরকম আচ্ছা অনেক ক্ষুদ্র সংখ্যাকে আমরা যদি লগ দিয়ে রিপ্রেজেন্ট আচ্ছা করি, জাহিদ ভাই, তাহলে ও এটা আচ্ছা মিনিংফুল একটা নাম্বার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা হ্যাঁ বলেন জাহিদ ভাই, বলেন। আমি আর কি বলি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এটা একটা অপারেটর। আমার জিডিএক্স যেমন কোনো কিছু পরিবর্তন নির্দেশ করতেছে, এই হ্যাঁ অপারেটর দিয়ে আমরা একটা বড় সংখ্যা বা ওই যে ভাই যেটা বললো দশমিক বা অনেক হ্যাঁ ক্ষুদ্র হলেও সেটাকে আমাদের মানে কি বলবো মানে ইউজার লেভেলে আনতে পারছি, মানে হ্যাঁ অত হ্যাঁ বড় হ্যাঁ হ্যাঁ। সংখ্যা না লিখে। এইটাই, আচ্ছা, আর আমি কিছু তাহলে না। যে মানে কেউ এটা আমার বলেন, কিছু না। কিবরিয়া ভাই, রঞ্জু ভাই, আমি এক লাইনে জানতে চাচ্ছি, ধরেন আপনি যদি লককে এক লাইনে আচ্ছা সামারাইজ করতে চান তাহলে কি করবেন? রঞ্জু ভাই, আমি কিবরিয়া বলবো ভাই, ওই ভাই। হ্যাঁ হ্যাঁ। এক্সপোনেনশিয়াল আবার এরকম বলে ম্যাথমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে, সেটা হচ্ছে ওই যে আমি ওই এক্সপোনেনশিয়ালের অপোজিট। এক্সপোনেনশিয়াল বেজে যাব না, বেজ লগের আমি যে কোনো কিছু দিতে পারি, হ্যাঁ, আমার ডেটার উপর ডিপেন্ড করে। লগ অ্যাকচুয়ালি কি করে অনলাইন, আর আপনারা দুইজনই প্রয়োজন বুঝাইছেন লগের, এটা হলো শেষ আমার নলেজ। হ্যাঁ, এটা কি করে? হ্যাঁ বিপদ ভাই বলেন। আমার কাছে মনে হয় ভাই, অন্য যেরকম ফাংশন, হ্যাঁ। লকটাও একটা ফাংশন, একটা নির্দিষ্ট ফর্মুলা আছে এটার ভিতরে, যেটার মধ্যে কোনো ভ্যালু দিলে ও ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে একটা আউটপুট দেয়। ওরে বাবারে, ফাংশন না আমি So, লগ কি করে, লগের মেইন পারপাস কি, সবকিছু একটা পারপাস থাকে না। আচ্ছা, যেমন ধরেন
ডেরিভেটিভ কি তো করে? রেঞ্জ, হ্যাঁ, এরকম। নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হ্যাঁ, নাম্বারটা নিয়ে আসি। এরকম উত্তর চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট চাচ্ছিলাম সবাই মনোযোগ দিক, হ্যাঁ, এটা যাতে আলোচনা করলে সবাই মনোযোগ দিক। মেইন হলো একটা টার্ম ইউজ করছিলেন কি যে ভাই স্কেল। তো স্কেলটা আমরা সবাই অ্যাকচুয়ালি ওইভাবে ইন্টুইটিভলি বুঝি না। এটা হলো স্ট্রেচ অর শ্রিঙ্ক, মানে স্কেলিং করে, লগ স্কেলিং করে। আর যদি আমরা ফাংশনালি যাই তাহলে এটা ট্রান্সফর্ম করে, তো ওটার দিকে যাচ্ছি না। যে লগ একটা জিনিসকে দেখো ছোট জিনিস আছে তাকে টেনে লম্বা করতে পারে, হ্যাঁ। তো এটা আমাদের, বা দেখা গেলো লম্বা জিনিস আছে আমার বেজের উপর ভিত্তি করে তাকে আবার টেনে ছোট করতে, মানে শ্রিঙ্ক করতে পারে। লগ হলো মানে আমাদের বিভিন্ন সংখ্যাকে স্ট্রেচ করে, মেইনলি মানে রাবারের মতো স্ট্রেচ করে। কেন বলতেছি, আমরা লাস্ট ক্লাসে যদি হলো যে, সরি আমি ওই যে কিছু কথা বললাম, কিছু মনে করে মানে চলে আসে, যাই হোক। তো লাস্ট ক্লাসে আমরা কিছু জিনিস দেখছিলাম সফট ম্যাক্সে, যখন আমরা ওই ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্কের যে ধরেন আউটপুটগুলো দেই, এই আউটপুটগুলো যখন সফট ম্যাক্স ফাংশনের মধ্যে দিয়ে আসে, সফট ম্যাক্স, হ্যাঁ। তো সফট ম্যাক্স ফাংশনে যখন আসে তখন আমরা, আপনারা খেয়াল করছেন না যে এরকম নাম্বার থেকে প্রবাবিলিটি, যেহেতু ধরেন আমার যদি 3টা থাকে তো এরকম ক্যাটাগরি থাকতে পারে, পয়েন্ট মেবি 7 আর একটা থেকে, তাহলে আমার এটা হবে যে 0.7, তাহলে 29 ধরেন। তো এই ভ্যালুগুলা খুব স্মল ভ্যালু, এবং ধরেন যে যদি এই ভ্যালুগুলা 10টা ক্যাটাগরি হয়, যে আমাকে এগুলা কন্ডিশন হলো এগুলো সাম হয়ে 1 হইতে হবে, ওকে। তো তাহলে আমাকে যদি 10টা ক্যাটাগরি হয়, বা ধরেন লার্জ স্কেল ইমেজ একটা আছে, ইমেজনেট নামে একটা জিনিস আছে, পুরা 1000টা ক্যাটাগরি ওইখানে আছে, হ্যাঁ, 1000টা ক্যাটাগরি, দ্যাট মিনস 1000টা ভ্যালু আছে এরকম যাদেরকে সাম হয়ে 1 হইতে হবে। ইট ইজ খুব স্মল ভ্যালু, ওকে। তো যেহেতু স্মল ভ্যালু, তো ওদেরকে ডিফারেন্সিয়েট করতে, ধরেন আমি চাচ্ছি যে একটা জিনিস, এই 3টা ক্যাটাগরি ধরলাম, যে এই ক্যাটাগরিটা হবে, অ্যাকচুয়ালি এটা ভুল প্রেডিক্ট করতেছে, তো আমি বললাম যে এটা হলো ক্যাট, এটা হলো ডগ, এটা হলো দেখা গেলো যে র্যাবিট, তো আমার অ্যাকচুয়াল লেভেল ক্যাট যেটা 1 হওয়া উচিত, কিন্তু সে 0.01 দিচ্ছে, আর এটা 0 হওয়া উচিত সে 0.7 দিচ্ছে, এটা 0 হওয়া উচিত সে 0.29 দিচ্ছে। এখন মেইন জিনিসটা দেখেন যে এই ডিফারেন্সগুলা বা এদের মধ্যেকার ডিফারেন্সগুলো, আমরা যখন স্মল নাম্বার নিয়ে কাজ করতেছি তখন এই ডিফারেন্সগুলো খুব একটা নোটেবল ডিফারেন্স না। এই ডিফারেন্সগুলো খুব একটা নোটেবল ডিফারেন্স না। প্রথম কথা হলো, কারণ হিসাব নিকাশ করতে গেলে ছোট নাম্বার হিসাব করতে গেলে, ধরেন এটা 0.29 না থেকে 0.2756 এরকম কিছু আসলো, তাহলে আমরা এটা মানে 0.2856 এরকম আসলো, আমরা এটাকে রাউন্ড করে 0.29 করি, তাই তো। তো ছোটখাটো যখন আমরা বড় বড় নাম্বার হিসাব করি তখন এটা রাউন্ডিং এরর কোনো একটা ম্যাটার করে না খুব একটা। যেমন আপনি 10 আছে একটা ভ্যালু, আর একটা ভ্যালু আছে 0.2856, আমরা এটাকে 0.29 বানাইলাম, এটা খুব একটা ম্যাটার করে না। কিন্তু এই ক্ষেত্রে করে যখন ছোট সব ভ্যালুগুলো ছোট ছোট, দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি একটা সংখ্যা রেখা চিন্তা করেন, এখানে অনেকগুলো সংখ্যা আছে এবং এই সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স খুব কম, এই সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স খুব কম, তাহলে যখন আপনি এরর ক্যালকুলেট করবেন, এই এররগুলো ক্যালকুলেট করবেন, এবং আরও কিছু কোয়ান্টিটি আছে আমরা পরে দেখব, ম্যাথমেটিক্যাল এনট্রপি ক্যালকুলেট করবেন, তখন এই যে রাউন্ডিং এররগুলা, রাউন্ড অফ এরর, মানে আমি এখান থেকে আমরা যে রাউন্ডিং করি যে 0.285 আছে, আমরা এটাকে 0.29 করি, এটা তখন খুব সিগনিফিক্যান্ট হয়ে যায়। এই রাউন্ডিং এররটা আমরা ইউজুয়ালি কাউন্টের মধ্যে পারি না, রাখি না, কিন্তু 0.01 এখানে রাউন্ডিং এরর হচ্ছে, এটা কিন্তু 1%, দ্যাট মিনস আমার এখানে 1% ভুল হচ্ছে। এটা খুব মারাত্মক জিনিস, বুঝেন কিনা দেখেন, যখন আমরা ছোট ছোট জিনিস নিয়ে, ছোট ছোট নাম্বার নিয়ে ডিল করি, তখন ওদের মধ্যে যে ডিফারেন্সটা, ওদের মধ্যে অ্যাকচুয়ালি এই লেভেলের সাথে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কিন্তু ম্যাটার করে অনেক বেশি যখন আমরা রাউন্ড করি। এইটা হলো এক্স্যাক্টলি জিনিস আমরা যখন রাউন্ড করি, মেশিন লার্নিং এর প্রবলেম। তো এই জিনিসটা আমরা কম্পিউটারের ক্ষেত্রে আরো প্রবলেমেটিক, কারণ কম্পিউটারে আপনি অ্যাকচুয়ালি কখনো রিয়েল জিরো পৌঁছাইতে পারেন না। কম্পিউটারে আপনি অ্যাকচুয়ালি কখনো রিয়েল জিরো পৌঁছাইতে পারেন না। কম্পিউটারে একটা প্রিসিশন থাকে, যেমন কোনো মেশিন দেখা গেল যে 0.10⁻15 বা 16, এটা কিন্তু কম্পিউটার জিরো, কিন্তু আদতে অ্যাকচুয়ালি জিরো না, হ্যাঁ, দ্যাট ইজ 0.000 এরকম করে দেখা গেলো 15টা জিরোর পরে হলো দেখা গেলো একটা 1, ওকে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি জিরো না। এবং সেই জিনিসটা কিন্তু এদের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট, যদি এটা 0.10⁻15 না হয়, দেখা গেলো 0.10⁻10 হইল, দ্যাট মিনস এদের রিলেটিভে এটা সিগনিফিক্যান্ট হইতে পারে, বা 10⁻5, 10⁻6,
যেটাকে আমরা ধরতেছি ম্যাথমেটিক্যালি জিরো, কম্পিউটারের মধ্যে ওরা কিন্তু জিরো না, ওদের একটা ভ্যালু আছে। কম্পিউটার জিরোকে এক্সাক্ট জিরোকে প্রেজেন্ট করতে পারে না, কারণ কম্পিউটারের ওই যে বলছিলাম বাইট থাকে ওর কয়েকটা নির্দিষ্ট, এর জন্য ওদের একটা কম্পিউটারের একটা প্রিসিশন এরর থাকে। হ্যাঁ, তো দ্যাট মিন্স আমার যদি জিরো করতে হয় তাহলে আমাকে ইনফিনিট সংখ্যক বাইট রাখা লাগবে এখানে। কম্পিউটার ইনফিনিটিকে যেমন প্রেজেন্ট করতে পারে না, একইভাবে জিরোকেও প্রেজেন্ট করতে পারে না। দ্যাট মিন্স একটা রাউন্ডিং এরর থেকে যায়। আর তার সাথে যদি আমার এই রাউন্ডিং এররটা অ্যাড হয় তাহলে কম্পিউটারের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট স্মল ভ্যালুগুলোর মধ্যে ডিসক্রিমিনেট করা, ডিফারেন্সিয়েট করা, মানে কম্পেয়ার করা। মেইনলি আমরা যে কম্পেয়ারগুলো করি ওগুলো দেখবো আমরা অ্যাকচুয়ালি এন্ট্রপির ক্ষেত্রে কম্পেয়ার করি লগ দিয়ে, তারপরে ধরুন যখন লস্ট ফাংশন ইয়ে করি যখন যে ওয়াই হ্যাট মাইনাস ওয়াই ক্যাটাগরিক্যালের ক্ষেত্রে, তো তখন এই জিনিসগুলো প্রবলেমেটিক হয়ে যায় কম্পিউটারের জন্য। হ্যাঁ, দ্যাট মিন্স আমরা নিউমেরিক্যালি প্রিসাইজ রেজাল্ট পাই না। দেখুন 1% এরর হয়তো আমার কাছে মনে হচ্ছে এটা খুব একটা বেশি না, কিন্তু একটা মেশিন লার্নিং মডেলের পার্সপেক্টিভ থেকে 1% এররটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, তো তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে দূর করতে পারি? এটা হলো লগের স্ট্রেচিং প্রপার্টি। লগের স্ট্রেচিং প্রপার্টি, লগের যদি আমরা কার্ভ দেখি লগ কেমন, যে এরকম হয় অ্যাকচুয়ালি, এরকম হয় একটা মনোটোনিক ফাংশন। তো এটার যারা সিএস পড়ছেন আগে বা অ্যালগরিদমের সাথে পরিচয়, তারা এটা জানেন যে এটা একটা লগারিদমিক ফাংশন কি করে, যে একটা অ্যালগরিদম লগারিদমিক ফ্লো ইয়ে করে, যে টাইম, এটা ইউজুয়ালি প্রবলেমের সাইজ ভার্সেস টাইম, এরকম একটা কার্ভ আমরা পড়ছি। তো যদি কেউ এরকম থেকে থাকে এটা আপাতত বাদ দেন। হ্যাঁ, এখানে ওইটার সাথে রিলেটেড না। এখানে যেটা রিলেটেড, আমার এই দুইটা অ্যাক্সিস, এটা ধরেন এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। এই অ্যাক্সিসগুলো তো ইউনিফর্মলি কাট অফ, তাই না? সবগুলো এক একটা ইউনিট, সবগুলো এক একটা ইউনিট। আমরা দেখি যে সবগুলো এক একটা ইউনিট। তো এখান থেকে আমাদের সলিউশনটা কি পাচ্ছি আমরা? তো দেখেন অ্যাক্সিসের কাছাকাছি ভ্যালুগুলো, এবং এগুলো 0.01 এরকম ধরতে পারেন, আমরা জাস্ট ইউনিটে ধরতেছি এটা। তো অ্যাক্সিসের জিরো অরিজিনের কাছাকাছি মানে স্মল ভ্যালুগুলো, এদিকে হলো সব স্মলার ভ্যালু, মানে জিরোর কাছাকাছি ভ্যালুগুলা জন্য আমি যদি 1 ইউনিট ইনক্রিজ করি, ধরেন এটা আমি 1 ইউনিট ইনক্রিজ করলাম, তাহলে আমার ডিফারেন্স দেখেন কতখানি। বা ধরেন আমি এইখান থেকে 1 ইউনিট থেকে এই 1 ইউনিটে গেলাম, তো ধরেন এইখান থেকে আমি এইখানে পাচ্ছি, দ্যাট মিন্স আমার ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা এতখানি, দ্যাট মিন্স ডিফারেন্স আছে। কিন্তু এরকম একটা পরে একটা জায়গায় এসে দেখেন যে আমি এইখানে যদি চিন্তা করি, এইখানে যদি আমি 1 ইউনিট দেখি, একই ভ্যালু চেঞ্জ হচ্ছে, এক্স অ্যাক্সিসে একই 1 ইউনিট হচ্ছে, এখানেও এক্স অ্যাক্সিসে 1 ইউনিট চেঞ্জ হচ্ছে, কিন্তু ওয়াই অ্যাক্সিসে এটার ডিসক্রিমিনেশনটা অনেক বেশি, ওয়াই অ্যাক্সিসে এখানে ডিসক্রিমিনেশনটা অনেক কম, খুবই কম। হ্যাঁ, তো এই জন্যে আমাদের কি করতে হবে? আমাদের ওই যে সফটম্যাক্সের যে আউটপুটটা আছে, সফটম্যাক্সের পরে যে প্রবাবিলিটিগুলো থাকে, প্রবাবিলিটি অফ সাম নাম্বার, যেটা এই নাম্বারটা বেরিয়েছে নিউরাল নেটওয়ার্ক থেকে, ক্লাসিফিকেশন থাকলে এই নাম্বারটা নিউরাল নেটওয়ার্ক থেকে বেরিয়েছে, তারপরে সফটম্যাক্স এর মধ্যে যে এটা প্রবাবিলিটি হয়েছে, কিন্তু সেই প্রবাবিলিটি ভ্যালুগুলা অ্যাকচুয়ালি 0 থেকে 1 এর মধ্যে, এবং এটা সাম হইতে হবে আবার 1, সাম করলে ইকুয়াল হইতে হবে 1, মানে 10টা ক্যাটাগরি থাকলে তাদের ভ্যালু ইউজুয়ালি কোনোটারই ভ্যালু হয়তো 0.1 এর থেকে বেশি উঠতে পারবে না, সর্ব ইকুয়ালি থাকে। হ্যাঁ, তো তাহলে যেহেতু এই ভ্যালুগুলো ছোট, এই ভ্যালুগুলো যেহেতু ছোট, আমাদের যে প্রবাবিলিটি ভ্যালুগুলো আগের পেজে দেখাইছি আমরা, যে প্রবাবিলিটি ভ্যালুগুলো যেহেতু খুবই ছোট, ওদেরকে আমরা ডিস্টিংগুইশ করার জন্য ওদেরকে আমরা এই লগ ফাংশনের মধ্যে ইনপুট দিই প্রবাবিলিটিগুলোকে। ওকে, দিলে কি হয় যে ওরা ট্রান্সফর্ম হয়, মানে ওই লগ ফাংশন যেটা যে রিফাত ভাই বলছিলেন যে ওইটা একটা আউটপুট আকারে আসে, অ্যাকচুয়ালি আউটপুট লগ একটা ফাংশন, কিন্তু সেটা কি করতেছে, স্মল ভ্যালুগুলোকে তারা লার্জ, তাদের গ্যাপটাকে লার্জ করে দিচ্ছে, ডিফারেন্সিয়েবল করে দিচ্ছে বেশি। আমার এই ভ্যালুগুলো তো দরকার নাই, আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে এটা দরকার নাই, কারণ আমাদের প্রবাবিলিটি ভ্যালুগুলো অ্যাকচুয়ালি 0 থেকে 1 এর মধ্যে থাকে এবং আরো ছোট থাকে। তাহলে আমি যখন ওই লগের মধ্যে দিয়ে রাখি, সফটম্যাক্স এর আউটপুটটাকে আমি লগের মধ্যে দিয়ে দিব, দিলে তখন ওই ভ্যালুগুলো স্ট্রেচ হয়ে তাদেরকে বেশি ডিফারেন্সিয়েবল হয়ে যাবে, দ্যাট মিন্স ওই রাউন্ডিং এররটা তখন খুব একটা ম্যাটার করবে না বা কম ম্যাটার করবে। এটা কি বোঝা গেল লগের মানে প্রয়োজনীয়তা আমাদের এইখানে, মানে আমাদের ক্ষেত্রে? না বুঝলে বলেন, এটা খুব জি ভাই, আন্ডারস্টুড। আচ্ছা, ঠিক আছে। মানে আমরা যেহেতু স্মল কোয়ান্টিটি নিয়ে কাজ করি, এই জন্য আমরা সফটম্যাক্স শুধু ইউজ করব না, আমরা যেটা ইউজ করব সেটা হলো লগ সফটম্যাক্স। আমি এগুলো কেন পড়াচ্ছি, কারণ
এইগুলা একটু মানে আপনি যদি টেনসর ফ্লোতে করতেন তাহলে খুব একটা আপনার লাগতো না, এখানে অনেক কিছু বেশি অ্যাবস্ট্রাক্ট করা আছে, কিন্তু পাইটসে যখন করবো তখন এগুলো লাগবে এবং এর রিজনিং গুলোও লাগবে, হ্যাঁ, বোঝার জন্য, কোডটা বোঝার জন্য। এই জন্য আমি অ্যাকচুয়ালি কোড করতে পারতেছি না। যাই হোক, তো আমরা করানো যাবে না এরকম। ভাই এটা একটু আরেকবার বলবেন, আরেকবার বলবো? আচ্ছা আচ্ছা, তো একটু দেখেন, ডিস্ট্রাক্টেড হয়ে গেছিল। আচ্ছা ডিস্ট্রাক্টেড হলে হবে না, মনোযোগ দেন, চা কফি নিয়ে বসেন। আমাদের আরেকবার বলি, হ্যাঁ মনোযোগ দেন, যে আমাদের নিউরাল নেটওয়ার্ক থেকে যে কয়েকটা আউটপুট বেরোয়, এটা তো জাস্ট একটা নাম্বার হইতে পারে -2, 6, তারপরে 7, যে কোনো কিছু হইতে পারে। তো এগুলোকে আমরা প্রবাবিলিটি, গত ক্লাসে দেখছিলাম যে এগুলোকে আমরা কিভাবে প্রবাবিলিটিতে কনভার্ট করি, মানে আমরা তো এটা ডেটা, এর উপরে আমরা মানে মিনিং দিব, হ্যাঁ। তো প্রবাবিলিটি কনভার্ট করলে কি হয় যে আমাদের এই যে নাম্বারগুলো পাই, দেখা গেলো যে 0.1, 0.2, তারপর দেখা গেলো যে 0.7, এই নাম্বারগুলোর সাম হইতে হবে 1, ইকুয়াল হইলে সাম হইতে হবে 1, এটা কন্ডিশন, তখন এগুলো হবে প্রবাবিলিটি। ওকে, কিন্তু প্রবাবিলিটির ক্ষেত্রে কি হচ্ছে, এদের ডিফারেন্সটা অনেক কম। ধরেন এই প্রবাবিলিটি আসলো 0.7 আসে না, এটা আসছে যে 0.65 সামথিং, এটাকে আমরা রাউন্ড এরর করতে রাউন্ড করতেছি 0.7, এটা আমরা জানি ম্যাথমেটিক্যালি আমরা রাউন্ড করতে পারি, কিন্তু এইখানে মনে হচ্ছে যে এটা খুব একটা এরর না, কিন্তু পয়েন্ট ধরেন 0.5, এখানে এটা কিন্তু আমি কনসিডার করতেছি, দ্যাট মিন্স এটা কিন্তু 0.05 লেস 7 এর থেকে। ওকে, ধরেন এইটা ক্যাটাগরি গেল 1, এটা হলো আমার ক্যাটাগরি, এটা 1 হওয়ার কথা কিন্তু সে প্রেডিক্ট করছে 0.7, তাহলে এর এররটা হওয়া উচিত কত ছিল, 0.3, কিন্তু অ্যাকচুয়ালি আমার এররটা কত, যেহেতু সে 0.65 করছে অরিজিনালি, আমি সেটাকে রাউন্ড করে নিয়েছি 0.7, তো 0.65 যদি হইতো তাহলে অ্যাকচুয়াল এররটা কত হইতো আপনার 0.35, তাহলে কতখানি আমার ভুল থাকতেছে 0.05, 0.05 একের মধ্যে কত, 5% না? এটা বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা হলো মানে রাউন্ডিং এররটা, এইখানে যেহেতু স্মল ভ্যালু নিয়ে কাজ করতেছি, রাউন্ডিং এররটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর কম্পিউটারের ক্ষেত্রে কি আছে, কম্পিউটার স্মল ভ্যালুগুলো নিয়ে কাজ করতে স্ট্রাগল করে, কারণ কম্পিউটার জিরো রিপ্রেজেন্ট করতে পারে না, কম্পিউটার প্রিসিশন খুব, আমরা বলি যে অ্যাকচুয়ালি কম্পিউটার কিন্তু খুব প্রিসাইজ না, আমরা এগুলোকে রাউন্ড করে নিয়েই করি, কারণ কম্পিউটারে আপনি জিরো পাবেন না, 3.10 দেখা গেলো যে -17 এরকম ভ্যালু, হ্যাঁ। তো তাহলে স্মল ভ্যালুগুলো নিয়ে কাজ করতে কম্পিউটারে স্ট্রাগল করে, তো এই জন্য এর সুবিধা আছে অসুবিধা আছে। তো এখন ধরেন আমরা একটা অসুবিধা দেখতেছি, এর দেখবো একটা পরে যে আমরা একটা হিউজ সুবিধা দেখবো, তখন দেখেন। তো দেখা গেলো যে এই জন্য আমরা কি করি, এই স্মল ভ্যালুগুলোকে একটু লার্জ করে নিই, সফটম্যাক্সের দেখা গেলো যে আউটপুটগুলো, এগুলোকে আমরা একটু লার্জ করে নিই। এখন লার্জ করার জন্য কি করি, এটাকে আরেকটা ফাংশনের মধ্যে দিয়ে দিই, সেটা হলো লগ, লগের একটা প্রপার্টি, সেই প্রবাবিলিটিগুলোকে লগের মধ্যে দিই, এবং এইটাকে একসাথে লগ সফটম্যাক্স বলা হয়, হ্যাঁ। এবং এটা আমাদের কাজে লাগতে পারে। তো এটা কেন কাজে লাগতেছে, আর একটু সবাই মনোযোগ দেন যে লগের নেচারটা এরকম। তো আমি যদি এইখানে 1 ইউনিট যদি চেঞ্জ হয় ধরেন, বা এইখানে যদি আমার 1 ইউনিট চেঞ্জ হয়, তো ওয়াই অ্যাক্সিসে দেখেন অনেকখানি চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স আমি যদি লগটাকে একটা ফাংশন মতো চিন্তা করি, তাহলে আমি একটা ভ্যালু দিলে সে ওয়াই অ্যাক্সিসে অনেক বেশি ডিস্টিংগুইশ হয়ে যাবে, দুইটা ভ্যালু দিই, মানে এখানে একটা ভ্যালু ছিল তাহলে 0.1, আর এখানে দিলাম যে 0.2, এইখানে যে ওই ভ্যালুগুলো আরো বেশি, এটার লগ নিয়ে দেখতে পারেন যে আরো বেশি আপনার হলো দুইটার মধ্যে ব্যবধান বেড়ে যাবে, দেখা গেলো এখন হয়তো ব্যবধান সংখ্যা রেখে এতটুকু ছিল, এখন হয়তো লগের মধ্যে দিয়ে দেওয়ার ফলে এটা এখানে লগের মধ্যে দিয়ে দিলাম, এখানে ব্যবধানটা এতটুকু হয়ে গেল, দ্যাট মিন্স এই যে রাউন্ডিং এররটা, এটা হওয়ার চান্স কমে যাচ্ছে, যেহেতু বেটার আমি দেখা গেলো যে তাদের মধ্যে লার্জ হয়ে যাচ্ছে। আমি কি বলছি, স্মল নাম্বারের ক্ষেত্রে এটা প্রবলেমেটিক, কিন্তু যত নাম্বার লার্জ হবে তত এই রাউন্ডিং এররটা কিন্তু লেস প্রবলেমেটিক, এই জন্য আমরা লগ সফটম্যাক্স ইউজ করি। আর যেহেতু আমাদের সব ভ্যালুগুলাই মোটামুটি থাকবে হলো 0 থেকে 1 এর মধ্যেই থাকবে এবং আরো ছোট থাকবে, বুঝা গেছে জিনিসটা? জাহিদ ভাই, জি জি, আমি জিনিসটা বুঝছি, কিন্তু আমার কাছে এটা অনেকটা ওই স্ট্যান্ডার্ডাইজেশন একটা কনসেপ্ট আছে না, হ্যাঁ হ্যাঁ, তার আউটপুট মতো আপনি মনে হয়। নরমালাইজ করতেছেন। হ্যাঁ, মানে স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে যেটা আমরা করি, হুম যেমন অনেকগুলো ভ্যালু আছে, হুম এইটা একটা আপার লিমিট আর লোয়ার লিমিট ধরে হুম, এইটাকে একটা সিস্টেমে ওই ডিফারেন্সটা ধরে ধরে একটা সিস্টেম করে দেয়। হ্যাঁ এইটা উল্টো মনে হচ্ছে, মানে ওই স্ট্যান্ডার্ডাইজেশনটা তো মানে একটা রেঞ্জের ভিতরে নিয়ে আসে, আর হুম, এটা হচ্ছে যে
ওই স্মল ধাপগুলোকে একটু স্ট্রেস করে বড় বড় করে দেখায়, যাতে ওই চশমার চোখের পাওয়ার কমিয়ে যায় যাদের, মানে বেটার ডিস্টিংগুইশ করতে পারে, জিনিসগুলোর মধ্যে পার্থক্য করতে পারে, এইটাই। বড় বড় করে দেখায় হ্যাঁ, যাতে করে ওইখানে মেশিনই ধরে নেয় যে একটা রেঞ্জ ধরে মানে ওর ভিতরে একটু অ্যাকচুয়ালি বড় বড় পার্থক্য করে আছে, মানে দেখায়। ওদের মধ্যে যে পার্থক্যটা সে ধরতে পারে একটু বড় বড় করে লেন্সের মধ্যে দিয়ে জি, দেখে, জি, যেটা একটা জি। এক্স্যাক্টলি একটা ভালো কথা বলছে, লেন্সের মধ্যে জি, জি। লক ঢালু লেন্স। তো ডিপ লার্নিং যদি সামারি করতে চান, একজন ম্যাথমেটিশিয়ানকে জিজ্ঞেস করলে সে বলবে অনেকগুলো ট্রান্সফরমেশন আর নরমালাইজেশন, মানে জাস্ট অনেকগুলা যোগ বিয়োগ গুণভাগ এরকম ফাংশনের মধ্যে দিয়ে যায় আর স্কেল ডাউন করে ভ্যালুগুলোকে ছোট রাখতে চায়, ওকে, আর কিছু না ডিপ লার্নিং এটা। এবং এটা করতে করতে একটা জিনিস সে লার্ন করে। যাই হোক, এটা গেলো তাহলে আমাদের এখন ডেরিভেটিভটা একটু করি আর তারপরে আমরা কোডে যাব, পাইটর্সের কিছু সিনট্যাক্স দিয়ে দেখবো ইনশাআল্লাহ। তো ডেরিভেটিভ খুব সিম্পল, সবারই মনে হয় খেয়াল আছে, জাস্ট চেঞ্জ। যে আমার যদি এরকম একটা ফাংশন থাকে, এই ফাংশনটাকে আমি যদি এক্স মানে ইনপুটটাকে চেঞ্জ করি, দেখা গেলো যে এফ অফ এক্স ইকুয়ালস দেখা গেলো যে এক্স স্কোয়ার বা সামথিং ফাংশন আছে এফ অফ এক্স, তাহলে এক্সকে আমি চেঞ্জ করলে এফ অফ এক্সটা কতটুকু চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস আমার যদি এটা এফ অফ এক্স হয় বা ওয়াই, যেটা ওয়াইও ধরতে পারেন, এটা এক্স, তো এক্সকে আমি চেঞ্জ করবো, চেঞ্জ করলে ওয়াই কতটুকু চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস একটা ঢালু জায়গা, কতটা ঢালু বা কতটা খারাপ। ধরেন আপনি একটা ব্রিজে উঠতেছেন, তো ব্রিজটা, এটা হলো ব্রিজ, এখন একটা রাস্তা আসতেছে এইরকম, একটা রাস্তা, একটা অপশন আছে, এই রাস্তা আসতেছে এইরকম, এটা কম খারাপ। আর একটা রাস্তা যদি আসে যে এইরকম, এটা বেশি খারাপ। এখন কতটা খারাপ, এটা কতটা খারাপ, এটা কতটা খারাপ, তো এটা খারাপ তাহলে ঢালু বলা যায়, যে এইটার কতটুকু ঢালু আর এটা কতটুকু ঢালু। কারণ এটার বিভিন্ন ডোমেইনের বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। দেখা গেলো আপনি যদি ফোর্সের কথা চিন্তা করেন, তাহলে এখানে উঠতে আমার বেশি কষ্ট হবে, এখান থেকে আমি অল্প কষ্টে উঠতে পারবো। আমাদের ক্ষেত্রে কি হলো যে ঢালটা ডিফাইন করবে, এটা ঢালু মানে এটা কতটুকু ঢাল, ঢাল হলো ঢালুর পরিমাণ, হ্যাঁ। তো ঢালটা ডিফাইন করবে যে কত দ্রুত আমরা এখান দিয়ে গড়ায় নামতে পারবো। ওকে, আমাদের যে একটা অপটিমাইজেশন, আপনাদের যেহেতু এমএল এর আইডিয়া আছে এই জন্য বলতে পারতেছি যে আমাদের এই জিনিসটা যদি এরকম না হয়ে ধরেন এরকম হয়, তো এই জায়গা থেকে যে যত দ্রুত গড়ায় মার্বেলটা এখানে আসবে, এই জায়গা থেকে তত দ্রুত গড়ায় এখানে আসবে না। কেন? কারণ ওই যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা আইডিয়া আছে, আমি আবার পড়াবো, তারপরেও আপনাদের যাদের খেয়াল আছে মেশিন লার্নিং কোর্স থেকে, যে গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা গ্রেডিয়েন্টটাকে মাইনাস করি, তাহলে এখানে যেহেতু গ্রেডিয়েন্ট বেশি, তাহলে বেশি জিনিস মাইনাস হবে, এখানে যেহেতু গ্রেডিয়েন্ট কম, তাহলে কম জিনিস মাইনাস হবে। এতটুকু ডেরিভেটিভ জানলেই এনাফ। আর ম্যাথমেটিক্যালি আমাদের একটা ডেরিভেটিভের ফর্মুলা লাগবে, আমি আরো ডিপে যাইতে চাচ্ছিলাম, তো যাবো না, এতটুকু বুঝলেই হবে। একটা ডেরিভেটিভের ফর্মুলা লাগবে, সেটা পলিনোমিয়াল ডেরিভেটিভ। ধরুন আমার কাছে একটা আছে এ এক্স এন, একটা ফাংশন এফ অফ এক্স, ইউজুয়ালি ফাংশনে থাকে কি, পাওয়ার থাকে আর একটা সহগ থাকে, কোএফিশিয়েন্ট থাকে। তো এটাকে যদি আমি ডি অফ এরকম করি, আর নোটেশনের বিভিন্ন রকম থাকতে পারে, ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো বা জানাই আছে সবাই, তারপরে রিভিউ দিব। তো এইটার ফর্মুলাটা কি, কারো কি খেয়াল আছে? খুব ইজি ফর্মুলা। x টু যে x nx n minus 1 মানে a দ্যাট মিন্স and এখানে NX তো মাইনাস টিপের হয়, এটা নিচে। নিচে নেমে আসে। এটুকু জানলেই আপনি ডিপ লার্নিং অ্যাকচুয়ালি করতে পারতেছেন। কিন্তু ডিপ লার্নিং, কিন্তু ডেরিভেটিভের কনসেপ্টটা যদি কারোর আনক্লিয়ার থাকে বা দেখা গেলো একটু রাস্টি হয়ে গেছে, অনেকদিন দেখা হয় না, তো এটা একটু দেখবেন। ডেরিভেটিভ হলো রাইজ, এটা হলো রাইজ ওভার রান, যে আপনি আনুভূমিকভাবে কতখানি গেলেন, জাস্ট সোজা কতটুকু উপরে কতটুকু উঠতেছেন। ওকে, তো আমাদের এটা লাগবে, এটা লাগবে। আর কিছু জিনিস আছে, এটা হলো মেইন একটা ফাংশন, আর একটা আছে প্রোডাক্ট ডেরিভেটিভ। প্রোডাক্ট টার্মের ডেরিভেটিভ যদি আপনার এরকম থাকে, আমরা পড়ছিলাম না ইউভি, তার মানে এফ যদি ফাংশনটা হয় এরকম, জাস্ট এফ দিলাম, এগুলো দুইটা টার্মের ফাংশন হয়। আমি যদি বলি ডিএফ বাই, যদি ডেরিভেটিভ করি এটার আরেকটা, তাহলে এখানে আরেকটা সিম্বল দিই, যে আপনার বললাম যে এফ প্রাইম, জাস্ট সুবিধার জন্য দিচ্ছি এখানে। ধরেন এফ প্রাইম, আপনি এটাকে ডেরিভেটিভ করবেন, তখন কি হবে যে এখানে u কে রেখে dv বাই d এখানে হলো যে আপনার যে যে কোনো একটা টার্ম রাখবেন, যে কোনো একটা টার্ম রেখে, যে এখানে আপনি ধরেন এক্স দিলেন, আর তারপরে যে আপনি এটা করবেন, তাই না? এরকমই তো কিছু একটা। আর তারপরে আরেকটা ডেরিভেটিভের আছে, and যদি কারোর খেয়াল না থাকে, আমি বলতেছি কারণ কি, কারণ কেউ হয়তো এই জিনিসটা আগায় আছে, কেউ হয়তো স্ট্যাটিস্টিক্সে আগায় আছে, কেউ হয়তো দেখলো কোডিং এ আগায় আছে, মানে সবাই কোথাও না কোথাও আগায় আছে। আর যদি আমি উল্টাভাবে বলতে চাই, সবাই কোথাও না কোথাও পিছায় আছে। তাহলে এটা আমাদের একটু কনসিডার করতে হবে যখন আমরা একটা ক্লাসরুমের এনভায়রনমেন্টে আছি।
কারণ সবাই সবকিছু ভালো পারবে না, এই জন্য আমি একটু আস্তে আগাচ্ছি। তো যাই হোক, তো আরেকটা জিনিস আছে, ধরেন আপনার যদি একটা ফাংশন থাকে এফ অফ এক্স, তাহলে আপনি ডেরিভেটিভ করতে পারতেছেন। কিন্তু এরকম যদি থাকে যে আরেকটা ফাংশন আছে দেখলো জি অফ এক্স, এবং এফ অফ এক্সটা অ্যাকচুয়ালি জি অফ এক্স এর একটা ফাংশন, বা অন্যভাবে বলতে গেলে যে বললাম ওয়াই হলো এক্স এর ফাংশন, ওয়াই হলো এক্স এর ফাংশন, তো বললাম যে এটা এক্স স্কোয়ার, আর জেড হলো ওয়াই এর ফাংশন, বললাম যে এটা 2y। তাহলে আমি যদি dz বাই dx, খুব খেয়াল করে দেখেন, আমি এইটার রেসপেক্টে এইটা ডেরিভেটিভ করতে চাচ্ছি। তো এটা কিভাবে হবে, যে y x এর উপর ডিপেন্ড করে, তাহলে যদি আমি x কে একটু চেঞ্জ করি y একটু চেঞ্জ হবে, আবার z y এর উপর ডিপেন্ড করে, তাহলে y যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে z ও চেঞ্জ হবে। দ্যাট মিন্স এইটা ইনডিরেক্টলি একে এফেক্ট করতেছে, নট ডিরেক্টলি, এবং এটা চেইন রিঅ্যাকশন, চেইন রিঅ্যাকশনের মতো। ওকে, যে এ একে ঘা দিচ্ছে, এ একে ঘা দিচ্ছে, এ যে একে ঘা দিচ্ছে, তো এই জন্য এটা হলো চেইন রুল, মনে রাখার জন্য চেইন রুল, যে ডিরেক্টলি একে এফেক্ট করতে পারতেছে না, ইনডিরেক্টলি করতেছে, যে এ একে এফেক্ট করতেছে, তারপরে ওয়াই জেড কে এফেক্ট করতেছে। তাহলে আমি যদি ডিজেড বাই ডিএক্স করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, প্রথমে ডিওয়াই বাই ডিএক্স, আর হলো ডিজেড বাই ডিওয়াই। ওকে, এটা হলো চেইন রুল। তো খুবই সিম্পল, জাস্ট আমি একটাকে চেঞ্জ করতেছি, সেটা কি হবে এইভাবে। তাহলে এবার চিন্তা করেন এই জিনিসটা আমাদের কোথায় কাজে লাগে, নিউরাল নেটওয়ার্কের সাথে চিন্তা করেন, আমাদের অনেকগুলো লেয়ার আছে, হ্যাঁ। তো এইখানে আমি একটা ধরেন ফিডব্যাক দিচ্ছি, এইখানে আমি একটা ফিডব্যাক দিচ্ছি, ওই যে এররটা সামথিং, আমার যে y মাইনাস ওয়াই হ্যাট একটা এরর আমি ফিডব্যাক দিচ্ছি, এইখানে একটা ডেরিভেটিভ হচ্ছে, দ্যাট মিন্স এইটা একটা সাম ফাংশন, আমি একটা কস্ট ফাংশন এখানে নিব। যদি মেশিন লার্নিং এ আপনাদের খেয়াল থাকে, আমার এইগুলো জানার দরকার নাই অ্যাকচুয়ালি, বা এটা বলবো না যে আমার ভিতরে এগুলো জানার দরকার নেই। কেন, এইটার উপর ডিপেন্ড করতেছে কারা, এ ডিপেন্ড করতেছে, এ ডিপেন্ড করতেছে, এ ডিপেন্ড করতেছে। দ্যাট মিন্স আমি যদি জাস্ট এইখানে একটু চেঞ্জ করে দিই, চেইন রিঅ্যাকশন হিসেবে এইখানেরটা একটু চেঞ্জ হবে, এইখানে একটু চেঞ্জ হবে, মানে সবার একটা ইফেক্ট থাকবে, হ্যাঁ। তো ওই জায়গায় আমাদের চেইন রুলটা লাগবে, জাস্ট মনে রাখলে হবে। চেইন রুল আপনার মানে প্রুফ করতেও কেউ বলবে না, বা জাস্ট বুঝলে হবে যে চেইন রুলটা অ্যাকচুয়ালি কি হয়। এবং এইটার জন্যই আমরা ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম করতে পারি, না হলে সম্ভব হতো না। যে আমি একটা ভ্যালু দিচ্ছি, বাট এটা কিভাবে লার্ন করতেছে, যে আমি এইখানে একটুখানি চেঞ্জ করে দিচ্ছি, আমি বলতেছি ফিডব্যাক দিচ্ছি যে তোমার এতটুকু লস হয়েছে, এটাকে তুমি চেঞ্জ করো সামহাউ, আমরা সেটা দেখবো কস্ট ফাংশনে, যে ওইটার একটা কস্ট ফাংশনের একটা ডেরিভেটিভ নিব, নিয়ে এইখানে চেঞ্জ করাবো। কিন্তু এরা যেহেতু ট্রান্সফরমেশন, যে এইখানে অনেকগুলো প্লাস মানে লিনিয়ার অপারেশন হচ্ছে, এখানে কি হচ্ছে যে ইনপুটগুলোর লিনিয়ার অপারেশন হচ্ছে। ধরেন এই একটা এটার কথা চিন্তা করি, যে এদের একটা ওয়েটেড কম্বিনেশন এখানে আসতেছে, তারপরে একটা নন লিনিয়ার এইখানে হলো আপনার ট্রান্সফরমেশন হচ্ছে। দ্যাট মিন্স এইটা কিসের ফাংশন, এবং এইটা এখানে ইনপুটে আসতেছে। দ্যাট মিন্স এর এই যে ইনপুটটা, সে হলো এদের ফাংশন। তাহলে আমরা উল্টাভাবে দেখতেছি এই জিনিসটা, যে আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে এইদিকে চেঞ্জ হবে, এই জিনিসগুলো চেঞ্জ হবে। দ্যাট মিন্স একটা চেইন রিঅ্যাকশনের মতো। দ্যাট মিন্স এই টোটাল এই জিনিসটা হলো টোটাল এই জিনিসটার একটা ফাংশন, আমি ধরতে পারি। ওকে, কিন্তু দেখা যাচ্ছে এরাও আবার আরেকটার ফাংশন, এও আবার আরেকটার ফাংশন। তো এইভাবে আমরা যদি ওই চেইন রুলটাকে খেয়াল রাখি, যে চেইন রুল কি করে, একটাকে চেঞ্জ করলে সবগুলোতে ইফেক্ট দিতে থাকে। তো একইভাবে আমি যদি এইখানে একটুখানি চেঞ্জ করি, তো এই চেঞ্জটা এইখানে যাবে, এবার এ এর সাথে যে কানেক্টেড তাদেরকে এফেক্ট করবে, এইখানে যাবে, এ এদের সাথে কানেক্টেড ইফেক্ট করবে, ধরেন এ যাদের সাথে ইফেক্টেড কানেক্টেড তাদেরকে এফেক্ট করবে, চেঞ্জ করবে, সবাইকে গুছাই নিতে হেল্প করবে। ওকে, তো এটা যদি ভিজুয়াল দেখতে পারেন কোথায় আছে, মানে 3 Blue 1 Brown চ্যানেলটাতে আছে ওনার একটা ভিজুয়াল, যে কিভাবে নিউরাল নেটওয়ার্ক রান করে, খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, ভিজুয়াল সার্চ দিয়ে ইউটিউবে যে নিউরাল নেটওয়ার্ক কিভাবে লার্ন করে, এরকম একটা ভিজুয়াল। তো সব ওয়েটগুলো আস্তে 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 আপনার নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেয়। তো এটা গেল আমাদের ডেরিভেটিভ। কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলেন, নাহলে আমি কোডে যাব। এনি কোশ্চেন, যে অ্যাকচুয়ালি আমরা মেইন কথা ডেরিভেটিভ না, মেইন কথা হলো ডেরিভেটিভটা আমার নিউরাল নেটওয়ার্কে কিভাবে এফেক্ট করতেছে। কারণ ডেরিভেটিভ সারা দুনিয়ার অ্যাপ্লাইড ফিজিক্সে, ম্যাথমেটিক্সে সব জায়গায় হয়। ওকে, তাহলে এটা যদি হয়, জি ভাই আন্ডারস্টুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এইটা যদি হয় তাহলে আমরা এবার কি করব, আমরা আমাদের একটু পাইটর্চের কোডে যাইতে পারবো। তো ডেরিভেটিভটা না পারলে আমরা কোডে যাইতে পারতাম না, এটা হলো মেইন জিনিস। আচ্ছা, তো ধরেন
আমাদের একটু নামপাই দিয়ে শুরু করতে হবে, কারণ আমাদের কিছু এক্সাম্পল আমরা একটু কেটে নিই। নামপাই আর পাইটর্চ এরা দুইজন সেম জিনিস, একটা সিপিইউর জন্য একটা জিপিইউর জন্য। আপনি যদি বলতে পারেন যে তাহলে নামপাইটাকে কেন অ্যাডজাস্ট করলো না, এটার কোনো উত্তর নেই আমার কাছে। অনেক সময় এটা কোশ্চেন হয়, হ্যাঁ। তারপরে এটা নামপাই ধরেন আমি ইম্পোর্ট করলাম অ্যাজ এনপি। এবার আমার কাছে ধরেন কিছু ডেটা আছে, একটা আপনাদের মেশিন লার্নিং এর যে ছিল, খেয়াল আছে কিনা, ডেটা ছিল আমরা যখন লিনিয়ার রিগ্রেশন নামপাই যখন পড়াইছি, যেরকম টেম্পারেচার, রেইনফল, তারপরে হলো হিউমিডিটি, এরকম কয়েকটা ইমাজিনারি রিজিয়নের আমরা নিয়ে একটা ক্যালকুলেশন করছিলাম, যেটা দিয়ে আমরা নামপাই বোঝার চেষ্টা ওই যে করছিলাম। অ্যাপেলের যে অ্যাপেল হচ্ছে এরকম, হ্যাঁ এরকম, হ্যাঁ অ্যাপেলের দিয়া আইএল। তো ওইটাই আমরা এখন মানে ওইরকম একটা সিমিলার এক্সাম্পল ইউজ করবো, ওইটাই না ওইরকম একটা সিমিলার। তো ধরেন আমার কাছে কিছু ডেটা আছে, জাস্ট এটাকে কিছু ডেটা চিন্তা করেন, আপনার কাছে একজন এমএল ইঞ্জিনিয়ার হিসেবে বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে যখন জিনিসগুলো আসবে নাম্বারে কনভার্ট হয়ে যাবে, সব নাম্বার সেম গুরুত্ব, হ্যাঁ। তো ধরেন যে আমরা বললাম যে আমাদের ওই ডেটাগুলাই নেই, আছে আমার কাছে এখানে 73, 67। আচ্ছা একটা কাজ করি, এইখান থেকে আমি কপি করে নিই, আমার কাছে নোটবুকটা আছে, তো আমি জাস্ট এখান থেকে একটু কপি করে নিই, তাহলে একটু মনে হয় টাইম বেঁচে যাবে। এটা একটা ফুল নোটবুক আছে, হ্যাঁ। তো যদি আমি দিয়ে দিতে চেষ্টা করবো, না নিলেই বেটার, এটা না নিলেই বেটার, যতটুকু হচ্ছে লেকচারটা দেখে যদি বুঝতে পারেন তাহলে বেটার হয়। এটা নিচ্ছি আমি ইনপুট হিসেবে, জাস্ট মেশিন লার্নিং এর কনটেক্সটে আমরা জিনিসটাকে পুট করার চেষ্টা করতেছি। আর এটা নিচ্ছি আমি হলো টার্গেট, জাস্ট টাইপ করা লাগবে না একটু। তো যাই হোক, তো আমাদের কাছে এইগুলো আছে, তো এইটা আপনি নাও দিতে পারেন, নো প্রবলেম, ওটা কনভার্ট করে নিবে। যদি আপনি এটা না দিতে চান নাম পাইতে, তাহলে এখানে কোনো একটা জায়গায় পয়েন্ট এরকম করে দিন, হ্যাঁ। আর আপনারা হয়তো জানেন নাম পাইতে যদি আপনি যখনই আপনি ক্যালকুলেশন করা শুরু করবেন তখন ওটা অটোমেটিক্যালি ফ্লোট হয়ে যাবে। এটা জাস্ট দেখানোর জন্য যে এখানে টাইপটা ফ্লোট আপনি করতে পারেন, হ্যাঁ। তো এখন দেখেন যে এইটা যখন আমরা হিসাব করছি, এইটা যখন আমরা হিসাব করছিলাম নাম পাইতে, তো তখন আমরা সিপিইউতে হেভিলি প্যারালাল করতে পারছিলাম, কম্পিউটেশনটাকে প্যারালালাইজ করতে পারছিলাম, ওকে। এখন এই সেম জিনিসটাকে আমি কিভাবে পাইটর্চে এই কাজটা করতে পারি? তো আমরা কয়েকটা ওয়ে আছে, আমরা একটু দেখি, হ্যাঁ কয়েকটা ওয়ে আছে। আর যদি এইভাবে না বুঝেন অন্যভাবে বলতে পারবো, নো প্রবলেম, জাস্ট আপনাদের বুঝতে হবে। তো ধরেন আমার ইনপুটসগুলো আছে এখন পাই নাম পাই অ্যারেতে, যেমন আমি আগে একটা লেকচারে ব্যাখ্যা করছিলাম যে এরা যে আমি নাম পাই আর টেন্সরের মধ্যে পার্থক্য কি। যদি আপনার ধরেন এরকম থাকে যে একটা লাইন বলছিলাম, খেয়াল আছে কিনা, যে সেম ভ্যালু ধরেন 1 বাট প্রেজেন্টেশন আলাদা, এটা ধরেন নাম পাই আরে হিসেবে আছে, আর এখানে দেখা হচ্ছে টেন্সর হিসেবে আছে, প্রেজেন্টেশন আলাদা, এবং এই আলাদার জন্য এদের দুইজনের উপরে ডিফারেন্ট অপারেশন আমি অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমরা দেখবো একটু পরে যে কেমন অপারেশন হয়, ওকে। তো ওই জন্য আমাদেরকে কনভার্ট করতে হবে। প্রথমে আমরা দেখি কনভার্ট করা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমরা ইউজুয়ালি কি করি, ডেটা প্রি প্রসেসিংগুলো কিছু লাইব্রেরি আছে, ধরেন আমাদের ইউজুয়ালি ডিপ লার্নিং, ইমেজ, টেক্সট, ট্যাবুলার, এই ডেটাগুলোর জন্য বেটার। ইমেজ আর টেক্সটের জন্য মেইনলি ডিপ লার্নিং খুব উপযোগী। তো ইমেজ আর টেক্সট প্রসেসিং এর জন্য কিছু লাইব্রেরি আছে, অডিও ভিডিও প্রসেসিং বা ইমেজ প্রসেসিং লাইব্রেরিগুলো, ওইগুলা নামপাইয়ের উপর বিল্ড করা, অন টপ অফ নামপাই ওইগুলো বিল্ড করা। যেমন ধরেন একটা লাইব্রেরি আছে ধরেন ওপেনসি, এটা নামপাইয়ের উপর বিল্ড করা। তারপরে ধরেন একটা লাইব্রেরি আছে ধরেন এনএলটিকে, ল্যাঙ্গুয়েজের জন্য, এটাও নামপাইয়ের উপর বিল্ড করা। এগুলো অনেক আগে তৈরি হয়েছে, 2000 সালের আশেপাশে। তো এই জন্যে এগুলো আর কি সিপিইউতে ভালো কাজ করে, হ্যাঁ। এখন এটা প্রসেস করতে প্রি প্রসেসিং, যেটা আমি বলছিলাম যে প্রি প্রসেসিং একটা জিনিস আছে, আর একটা ফিচার ইঞ্জিনিয়ারিং। তো আমরা প্রি প্রসেসিং করব। তো প্রি প্রসেসিং এর ক্ষেত্রে এই লাইব্রেরিগুলো যেহেতু অনেক ওয়েল টেস্টেড, ব্যাটেল টেস্টেড, মানে অনেক প্রায় 2 যুগ ধরে এগুলো আসতেছে, সুতরাং এইগুলোই আমরা ইউজ করি। এগুলো অনেকই হাইলি অপটিমাইজড লাইব্রেরি, যেগুলো সবগুলো প্রায় নামপাইয়ের উপর বিল্ড করে। কোনোটা ইমেজ ডেটার জন্য, কোনোটা টেক্সট, কোনোটা ট্যাবুলার ডেটার জন্য। যেমন পান্ডাস, এটা হলো যে আপনার
অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল। তো এই জন্য আমরা ওইটা নামপাইতে করি, প্রসেসিং করি, দ্যাট মিনস নিউরাল নেটওয়ার্কে দিব, তার সুইটেবল ফরম্যাটে নিয়ে আসি। এইবার কি করব, আমরা ওই নামপাইটাকে টেন্সরে কনভার্ট করব। তো প্রথম অপারেশন আমরা টেন্সর, তাহলে আমরা এই জিনিসগুলো একটু রিলেট করার চেষ্টা করি। তো তাহলে ধরেন আমার ইনপুটসগুলো এখন তাহলে আমাকে কনভার্ট করতে হবে। ইনপুটস আগে ছিল নামপাই অ্যারে, এখন বলতে হবে আমার পাইটর্চ টেন্সর। তো তার আগে আমি টর্চটা একটু ইয়ে করে নিই, ইম্পোর্ট করি, ইম্পোর্ট টর্চ, খেয়াল আছে মনে হয় আগে থেকে, আমরা টর্চ হিসেবে ইম্পোর্ট করি। তো কনভেনশনটা খুব ইম্পর্টেন্ট। অনেক হয়তো চিন্তা করতে পারেন যে না আমি এভাবে করবো না, আমি টর্চ অ্যাজ টি, তো এটা করবেন না। যেটা দেখবেন যে ওয়াইডলি অ্যাকসেপ্টেড কনভেনশন, স্পেশালি কোরিয়ার ক্ষেত্রে, সেটা ট্রাই করবেন। আর আদারওয়াইজ আপনার অর্গানাইজেশন, ধরেন যদি কোনো অর্গানাইজেশনে গিয়েছেন, তখন তো আপনাকে বলতেছে যে না আমরা এটা ফলো করি না, অন্য একটা সিস্টেম, তখন এটাতে অ্যাডাপ্ট করতে পারেন। কিন্তু ওয়াইডলি ওপেন সোর্স কমিউনিটিতে আপনি দেখবেন যে আপনার মেন্টর বা আপনার কলিগ মানে পিয়ার যেটা করতেছেন সেটা ট্রাই করুন ফলো করা। এখানে ইগো আনলে হবে না, অনেকের আছে, সিরিয়াসলি বলতেছি, আমি জানিতে বলতেছি। যাই হোক, টার্গেটস। তো দেখা গেল যে টর্চ ডট ফ্রম নাম্বার, তাহলে আমার কাছে যে আমি ডিরেক্ট যদি নাম পাই আরে থাকে, আরও অনেক ওয়ে আছে। হ্যাঁ, কোডিংয়ের মজাই হলো, অসুবিধাও বলতে পারেন যে আপনার একটা জিনিস করার জন্য অনেক মাল্টিপল ওয়ে থাকে। তাহলে আমার একটা ফাংশন কি শিখলাম আমরা, বা মেথড ফ্রম নাম পাই, আমার জাস্ট ডিরেক্ট অ্যারে আছে, সেখানে যদি আমার অ্যারে আকারে থাকে তাহলে এটাকে আমি টর্চে কনভার্ট করতে পারি। ওকে, এখন যদি আমি এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে, এখন ইনপুটস আর টার্গেটসের মধ্যে কিন্তু এই অ্যারেগুলো নাই। আমি জাস্ট যদি টাইপ চেক করি, অথবা আমি যদি জাস্ট প্রিন্ট করি, ইনপুটস যদি প্রিন্ট করি, দেখবেন টেন্সর। ওকে, এটা একটা টেন্সর। তো এটা আমার প্রথম ফার্স্ট স্টেপ, যেটা আমার এইবার নিউরাল নেটওয়ার্কের মধ্যে এটা দিয়ে আমার হলো হবে আপনার ক্যালকুলেশন হবে। তো এখন ধরেন আমি একটা মডেল তৈরি করব, আমার একটা মডেল লাগবে, যেটা ধরেন আমি লিখি মডেলটা, ধরেন ডাব্লু ইকুয়ালস হলো টর্চ, এভাবে আমরা ক্রিয়েট করতে পারি টর্চ ডট র্যান্ড এন। আর আপনাদের বলছিলাম যে সার্চ দিলে নর্মালি ওইটা পাইটর্চে যে ওই নাম পাইতে কি করছিলাম আমরা, এমপি ডট র্যান্ডম ডট র্যান্ড এন, এমপি ডট র্যান্ডম ডট র্যান্ড এন, র্যান্ড এন র্যান্ডমের মধ্যে ছিল, আর এইখানে টর্চের মধ্যে ডিরেক্ট আছে। আপনারা সার্চ করছেন কিনা জানি না, চেষ্টা করবেন। তো এটার মধ্যে আমরা এরকম একটা ক্রিয়েট করতে পারি যে 2x3 একটা ধরেন আপনার ম্যাট্রিক্স আমি ক্রিয়েট করলাম, আর একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম কি আমার বায়াস হিসেবে, ধরেন আমার লিনিয়ার রিগ্রেশন করবো এটা দিয়ে, টর্চ ডট র্যান্ডম, এটা বললাম যে 2। তো এটা কেন বলতেছি, এটা হলো ডাব্লু হলো আমার 3টা ফিচার আছে। যদি আমরা একটু দেখি এখানে এই যে ডেটাটার ক্ষেত্রে আমাদের 3টা ফিচার আছে, খেয়াল করবেন যে আমাদের টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি, 3টা ফিচার। আর আমাদের যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা অ্যাকচুয়ালি বলা হয় নাই, প্রবলেমটা ছিল যে আমাদের কোনো একটা রিজিয়নের ফিচার আছে x1 x2 x3, এটা হলো টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি, আর আউটপুট হলো ধরেন আপনার 2টা অ্যাপেল আর অরেঞ্জ রিয়েট। এটা আমরা ডেটা সায়েন্সের কোর্সের সময় দেখছি, অ্যাপেল আর অরেঞ্জের রিয়েট। তাহলে এটাকে যদি আমি একটা লিনিয়ার রিগ্রেশন প্রবলেম হিসেবে দেখতে চাই, তাহলে ধরেন এটা y1 y2, তাহলে y1টা হবে হলো আপনার ধরেন w1 x1 w2 x2 w3 x3, হ্যাঁ, আর y2টা হবে এরকম যে w1 আমরা আর একটা নোটেশন দিব এখনই, w1 x1 w2 x2 w3 x3। এখন এটা 1 এটা 2, এই জন্য আমরা এখানে 1 1 এরকম লাগিয়ে দিতে পারি। ওকে, সরি এখানে 1, এই সবগুলোতে যাবে হলো 1, আর এইগুলোতে যাবে হলো 1। আমি যদি নোটেশন দিই যে এটা 1 নম্বরের জন্য আর এটা 2 নম্বরের জন্য। ওকে, তাহলে ওয়েটগুলো আলাদা হয়ে গেল। জাস্ট বুঝলেন জিনিসটা, যে সবগুলাই x1 x2 x3 থেকে নিচ্ছে, সেম ফিচার নিচ্ছে, জাস্ট 2টা লিনিয়ার রিগ্রেশন লাইন সে তৈরি করতেছে। হ্যাঁ, একটু কমপ্লিকেটেড, যদি মনে হয় বেশি কমপ্লিকেটেড হচ্ছে তাহলে একটা লাইন চিন্তা করতে পারেন, জাস্ট এটা একটা লিনিয়ার রিগ্রেশন, এটাও একটা লিনিয়ার রিগ্রেশন। তো যেহেতু আমরা আস্তে আস্তে কমপ্লিকেটেডের দিকে যাচ্ছি, তাহলে একটু বোঝার চেষ্টা করি আমরা। এবং নোটেশনগুলো দেখেন তাহলে, যে এটাও 1 নম্বর, এটা হলো 1 নম্বর ফিচারের সাথে 1 নম্বর ওয়েট, 2 নম্বর ফিচারের সাথে 2 নম্বর ওয়েট, 3 নম্বর ফিচারের সাথে 3 নম্বর ওয়েট। বাট
জিনিসটা কি হচ্ছে, এখানে একটা ভুল হয়েছে, এটা 3, আচ্ছা ঠিক আছে 1 3। তো তাহলে হলো যে আমরা এই কত নাম্বার আউটপুট, তার জন্য 1 1 1 2 2 2, এটা কোথায় কাজে লাগবে আমাদের এই নোটেশনটা খেয়াল রাখবেন যে নিউরাল নেটওয়ার্কে আমাদের এরকম থাকে যে একটা দুইটা তিনটা, তখন আমরা যে কোন নিউরনে আসি এটার জন্য আমরা ডাব্লুর আগে এরকম এটা দেখা গেল যে এখানে তিনটা আউটপুট ইনপুট আসতেছে x1 x2 x3, তখন আমরা কি করব, যেটা যদি এক নাম্বারে তাহলে আমরা w11 w12 w13, তাহলে এই 1টা হলো কি বোঝাচ্ছে যে এক নাম্বার নিউরন, আর এই 1টা কি বোঝাচ্ছে যে কত নাম্বার ফিচার। ওকে, এগুলো নিয়ে আরো বিস্তার আলোচনা হবে, জাস্ট আমি আপনাকে ইনটিউশন দেওয়ার চেষ্টা করতেছি যে অ্যাকচুয়ালি এটা কোথায় লাগবে, আমরা জাস্ট অপ্রয়োজনীয় জিনিস শিখতেছি না। তো এবার দেখেন যে এই জিনিসটা তাহলে আমাদের এখানে কয়টা আছে, যদি ওয়েটের কথা চিন্তা করি তাহলে 3টা কলাম 2টা রো, তাহলে 2/3 একটা ম্যাট্রিক্স। আমি যদি ওয়েটগুলোকে সাজাই, যদি আমার ডাব্লু গুলাকে সাজাই, জাস্ট ডাব্লু গুলাকে, তাহলে আমি w11 w12 w13 w21 w22 w23, ওকে। তাহলে এর শেপটা হচ্ছে কেমন 2/3, তাহলে 2/3 একটা ম্যাট্রিক্স আমার লাগবে, যেইটা আমরা এখানে ক্রিয়েট করতেছি। ওকে, আর বায়াস বলছিলাম যে এটা নিউরাল নেটওয়ার্কের এখন ওইভাবে ডিটেলস তো বলি নাই, যেরকম আপনার প্রত্যেকটা লেয়ারে একটা করে এক্সট্রা থাকে আর কি বি, ওটা জাস্ট এখন ধরে নেন ওই যে আপনার লিনিয়ার রিগ্রেশনের রেসপেক্ট, যে এখানে যখন আমরা ইকুয়েশনগুলো ড্র করি তখন এর সাথে একটা প্লাস বি থাকে না, যে বায়াস, এমনি কি ক্লাসিক্যাল মেশিন লার্নিং ওইটাই এখানে আছে। তো এখানে যেহেতু দুইটা, তাহলে দুইটা বায়াস b1 আর b2। ওকে, এই ইকুয়েশনটা একটু খেয়াল করবেন যখন রিভিশন দিবেন, না বুঝলে প্লিজ আমাকে বলবেন। হ্যাঁ, তো এবার এইটা আমরা এখানে ক্রিয়েট করতে চাচ্ছি যে আমাদের কাছে কয়টা ওয়েট আছে, 2/3 একটা ম্যাট্রিক্সের ওয়েট আছে আর দুইটা বায়াস আছে। এখন পাইটর্চ আমাদেরকে যেটা হেল্প করে সেটা হলো ওই যে ডেরিভেটিভ বের করা, এটা অটোমেটিক করতে পারে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ফ্ল্যাগ দিতে হবে, রিকোয়ার্স গ্রাড ইকুয়ালস ট্রু। এটা কি করে আমরা এখনই দেখব, না দেখা পর্যন্ত মানে বুঝতে পারবেন না। রিকোয়ার্স গ্রাড ইকুয়ালস টু আপনার ট্রু। এখন এটা হলো যে আমি দুইটা, ধরেন এটা আমার প্যারামিটার, এটা লার্ন করবে, আমরা এইভাবে বলে দিব পাইটর্চকে যে আমার মডেলের প্যারামিটার এরা, এই দুটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আপনারা যে মেশিন লার্নিং এর সময় করছেন, যে ডাব্লিউ কে আপনি একটা স্টেপ নেবেন, ডাব্লিউ কে আপডেট করবেন, বি কে আপডেট করবেন, তো আমি বলে দিচ্ছি যে এরা চেঞ্জ হবে। রিকোয়ার্স গ্রাড, গ্রাড মানে হলো গ্রেডিয়েন্টের সংক্ষিপ্ত রূপ। তো গ্রেডিয়েন্টটা কোথা থেকে আসতেছে আপনাদের যদি খেয়াল না থাকে, তো যখন আমি বলতেছি যে y ইকুয়ালস x স্কয়ার বা f অফ x ইকুয়ালস, ধরেন যে আমি বলতেছি x স্কয়ার, f অফ x x এর ফাংশন, একটা ভেরিয়েবলের ফাংশন, তখন আমরা যখন বের করি তখন dy বাই dx। কিন্তু যদি আমরা বলি f অফ x ইকুয়ালস বা y, আমি ইন্টারচেঞ্জেবল ইউজ করছি যাতে আপনাদের ম্যাপ করতে সুবিধা হয়, যে y ইকুয়ালস 2x প্লাস 3z, এটা যখন বলি তাহলে আমরা দুইটা ভেরিয়েবলের রেসপেক্টে, মানে আমরা y কে কতভাবে চেঞ্জ করতে পারি, x চেঞ্জ করে করতে পারি, z চেঞ্জ করে করতে পারি। তখন আমরা ইউজুয়ালি কি করি, একটাকে ফিক্সড রেখে আরেকটাকে চেঞ্জ করি। তো সেটাকে আমরা বলতে পারি dy বাই dx একবার আর dy বাই dz একবার। কিন্তু এই নোটেশনটা আমরা ইউজ করি না, যখন একটা ভেরিয়েবলের ফাংশন হয় তখন এই নোটেশন, আর যখন দুইটা ভেরিয়েবলের ফাংশন হয় তখন এই নোটেশন। ওকে, পার্শিয়াল ডেরিভেটিভ যেটাকে বলে পার্শিয়াল। এবং এই জিনিসটাকে যখন মাল্টি ডাইমেনশনাল হয় এটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট, এটাকে ডেরিভেটিভ বলি না, এটাকে বলি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে অ্যাকচুয়ালি ওই যে ঢাল বলতেছি না আমরা, জিনিসটা যখন একটা লাইন বলতেছি তখন এটা একটা ঢাল বা একটা কার্ভ বলতেছি, জাস্ট সিঙ্গেল ডাইমেনশন, যে এই ঢাল দিয়ে বের হচ্ছে। কিন্তু যখন আপনি একটা প্লেন চিন্তা করেন, একটা প্লেনের মতো চিন্তা করেন, যে একটা প্লেন একটা তলের মানে এস বরাবর তল বরাবর আপনি আগাচ্ছেন, এইটা হলো অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট। মাল্টি ডাইমেনশনের জন্য গ্রেডিয়েন্ট, পাহাড়ের গ্রেডিয়েন্ট বরাবর যাচ্ছে, হ্যাঁ এরকম কোন একটা রাস্তার কিনারা বরাবর যাচ্ছে। তো এই জিনিসটা এরকম যে ও যেইভাবে বাঁকছে ওই বাঁকটা ফলো করে করে যাচ্ছে। তো ওই জিনিসটা আমরা ক্যালকুলেট করার জন্য রিকোয়ার্স গ্রাড, এটা আপনি ফলস দিতে পারেন। ফলস দিলে কি হবে, এইটাকে সে, এটা আমরা পরে দেখব যে এইটাকে সে পরে আর গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবে না। কিন্তু আমি জাস্ট আগে থেকে বলতেছি
যে আমি একটা র্যান্ডমলি 2/3 ম্যাট্রিক্স আর একটা 2 ডাইমেনশনাল ভেক্টর ক্রিয়েট করতেছি, যেখানে যেই ভ্যালুগুলোর উপরে পরে আমি ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারি। ওকে, আমি এখন বলে দিচ্ছি আগে থেকে যেগুলার মেবি আমি ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারি। তো তাহলে আমি যদি এখন দেখেন প্রিন্ট করি, ধরেন একটা প্রিন্ট করলাম, প্রিন্ট w, এখানে দেখেন এইটা হলো আমার এখন ফাংশন, মানে সরি ভ্যালুগুলা ম্যাট্রিক্সটা, আর এইটা হলো আমার সেই আরেকটা প্যারামিটার আছে এখানে। ওই যে ডেটা টাইপ বলছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সব এক জায়গায় আসতেছে, যে এটা যেহেতু একটা পাইথন টেনসর, এটার একটা আলাদা প্রপার্টি আছে যে এখানে আমরা ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারি, আলাদা একটা করতে পারি। আমি যদি ইয়েটা দিই, ধরেন বিটা দিলাম, তাহলে দেখবেন যে একটা জাস্ট ভেক্টর আর তার সাথে হলো যে আপনার রিকোয়েস্ট গ্রাফ। তো এইটাকে তাহলে আমরা এখন কি করতে চাচ্ছি, তো দেখেন আমরা কয়েকটা মডেল একটু কি আমাদের লিনিয়ার রিগ্রেশনের সাথে একটু ম্যাচ করতে হবে, জিনিসটাকে একটু লিনিয়ার রিগ্রেশনের সাথে ম্যাচ করতে হবে। খেয়াল রাখেন, হ্যাঁ, তো লিনিয়ার রিগ্রেশনে কি ছিল আপনাদের খেয়াল আছে? আমি যদি না থাকলে আমি একটুখানি বলে দিই তাহলে জিনিসটা কি হয় লিনিয়ার রিগ্রেশনে। এই জন্য মানে মেশিন লার্নিংটার একটা প্রি রিকুইজিট, না হলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। যদি কারোর খেয়াল না থাকে প্লিজ একটু দেখে নিন আগের লেকচারগুলো বা আমার কাছে বললাম। তো লিনিয়ার রিগ্রেশনে কি থাকে, আমাদের এখানে একটা মডেল থাকে। মডেল মানে কি, জাস্ট আমরা ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি, হ্যাঁ, ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি, এবং এর মধ্যে আমরা একটা এক্স দেই, সে একটা ওয়াই হ্যাট প্রেডিক্ট করে, আর এক্স এর যে ওয়াই ওইটার সাথে আমরা এইটার হলো যে আপনার কম্পেয়ার করি। আর লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে কম্পেয়ারটা হলো এরকম, তাই না, স্কোয়ার ছিল, মিন স্কোয়ার্ড এরর বা রুট মিন স্কোয়ার্ড এরর, এরকম কিছু বের করতাম। তারপরে এই যে এটা ছিল আমাদের কস্ট ফাংশন, এরকম কিছু একটা, আরো অনেক নরমালাইজেশন ছিল, সাম ছিল, অ্যাভারেজ বের করা ছিল বা রুট করা যাইতো। দ্যাট মিন্স এইটা বের করতাম, করে তারপর এটাকে আমরা হলো ইয়ে করতাম, এটাকে আমরা হলো ডেরিভেটিভ করতাম। তো সেম জিনিসটা এখানে করব লিনিয়ার রিগ্রেশন। তার সাথে আমরা লিনিয়ার রিগ্রেশন জাস্ট আমরা পাইটর্স দিয়ে ইমপ্লিমেন্ট করতেছি ধরতে পারেন। ওকে, তো তাহলে দেখেন এখন আমাদের একটা মডেল রাখবে, তাহলে মডেল লাগবে, তাহলে মডেলটা কি হবে? খুব সিম্পল জিনিস, বেশি টেনশন নিয়ে না। যদি এখন না বুঝেন, আশা করি মেশিন লার্নিং একটুখানি ব্রাশ আপ করলে বুঝতে পারবেন। তো আমরা একটা মডেল তৈরি করলাম, মডেলটা হলো এক্স, তারপর হলো যে আপনার আমরা দিলাম যে অ্যাড মানে মাল্টিপ্লাই করতেছি, এবং ডাব্লিউ ডট টি ট্রান্সপোজ করতে হয়। আমরা মনে হয় আগের ক্লাসে দেখছি মনে হয় টেনসরে যে কিভাবে ট্রান্সপোজ করতে হয়, এরকম টেনসরে এটা ভাবে ট্রান্সপোজ করতে হয়। তাহলে বি ট্রান্সপোজের, এটা হলো ট্রান্সপোজের সিনট্যাক্স, ডাব্লিউ ট্রান্সপোজ এক্স এটা করতেছি, তার সাথে বি, এটা হলো আমাদের মডেল। ওকে, এর মডেলটা দিয়ে আমরা কি করি, আমাদের প্রেডিকশন জেনারেট করি, যেভাবে আমাদের মানে মেশিন লার্নিং অ্যালগরিদম কাজ করে। তো এর মধ্যে আমরা মডেলটার মধ্যে আমরা ইনপুটসগুলো দিব, তারপরে আমি যদি প্রেডিকশনগুলো নেই, তাহলে দেখবেন যে আমাদের এইগুলো হলো যে এই ইনপুটগুলোর জন্য, আমি যদি এই মডেলের মধ্যে ইনিশিয়ালি আমার মডেলটা এই গেস করছে, মানে অ্যাকচুয়াল লেভেল ছিল ধরেন কত, অ্যাকচুয়াল লেভেল ছিল এইরকম, দ্যাট মিনস হিউজ ডিসক্রিপেন্সি, অ্যাকচুয়াল লেভেল ছিল এরকম আর মডেলটা ইনিশিয়ালি প্রেডিক্ট করছে। তাহলে এটা আমাদের সেই ডিসক্রিপেন্সিটা আমাদের কি করতে হবে, লস ফাংশন, যেটা কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করার জন্য আমরা একটা ফাংশন তৈরি করলাম, ধরেন মিন স্কোয়ার্ড এরর। এখানে আমরা দুইটা টেনসর দিব, টেনসর 1 আর দিব হলো টেনসর 2, বা এটাকে বলতে পারেন যে আপনি ওয়াই হলো আপনার অ্যাকচুয়াল, বা ওয়াই আর একটা বলতে পারছি যে আমি ওয়াই হ্যাট, তো আমি টি দিলাম। হ্যাঁ, আপনি জাস্ট একটু বুঝে নেন, এখানে এটা আমি একটা দিব হলো অ্যাকচুয়াল লেভেল, আর একটা দিব হচ্ছে প্রেডিক্টেড লেভেল। হ্যাঁ, এটা দিয়ে এবার আমি ধরেন ডিফারেন্স, প্রথমে এর ডিফারেন্সটা থাকবে যে টি1 মাইনাস টি2, সিম্পল। এবার আমি কি করব, কি এটাকে জাস্ট আলাদা ভেরিয়েবলে রাখতে পারেন, আমি একবারে দিচ্ছি রিটার্ন। এইবার দেখেন এইখানে হলো নামপাই আর পাইটর্চের কিছু ডিফারেন্স আছে, আমার প্রথম সাম লাগবে, তাহলে আমি যদি বলি যে এদের ডিফারেন্সের সাম, সাম কিভাবে করব, একটা হলো যে স্কোয়ার, প্রথম হলো স্কোয়ার, এই ইকুয়েশনটা, এই যে আপনার এই ইকুয়েশনটা ডিফারেন্সের স্কোয়ার, তাহলে দেখেন যে ডিফারেন্স মাল্টিপ্লাইড ডিফারেন্স, হ্যাঁ, এই দুটো হলো স্কোয়ার। স্কোয়ারে করতে হবে সাম, যেমন নাম পাইতে আছে তেমনি
পাইটর্চেও আছে। ওকে, সাম অফ স্কোয়ারস। এইবার এটাকে অ্যাভারেজ করতে হবে, যদি খেয়াল থেকে অ্যাভারেজ করতে হবে। এখন এই জায়গায় দেখেন একটু পার্থক্য, যে আমার কয়টা এলিমেন্ট আছে। নাম্বার অফ এলিমেন্ট নিউমের বা নাম্বার অফ এলিমেন্ট, এই যে দুইটা ভেক্টর বা ম্যাট্রিক্স এগুলোতে কয়টাগুলো এলিমেন্ট আছে। ওকে, তাহলে এইটাকে আমি এখন রিটার্ন করব। ওকে, দ্যাট মিন্স এটা হলো আমার লস। জাস্ট ইমপ্লিমেন্টেশনগুলোর মাধ্যমে আমরা একটা রিলেভেন্ট জিনিসের মাধ্যমে আমরা জাস্ট সিনট্যাক্সগুলো বোঝার চেষ্টা করতেছি। ওকে, এটা হলো আমার লস। এবার কি করতে হবে, তাহলে আমি লসটা একটু ক্যালকুলেট করি। যে আমার লস হলো যে আপনার MSE, এবং এর মধ্যে দিতে হবে আমার প্রেডিকশনস, আর দিলাম হলো আমার টার্গেটস। তাহলে আমার প্রেডিকশনস ছিল আগে কত ছিল, এইগুলো হলো আমার প্রেডিকশনস, আর এইগুলো হলো আমার কোথায় তো টার্গেটটা, এটা হলো আমার টার্গেট, এটা হলো আমার টার্গেট ইনপুটস, আর এটা হলো আমার টার্গেট। তো এই দুইটাকে এলিমেন্ট বাই এলিমেন্ট সে মাইনাস করবে, মাইনাস করে স্কোয়ার করবে, স্কোয়ার করে স্কোয়ারগুলোকে সাম করবে, সাম করে যতগুলো এলিমেন্ট তা দিয়ে ভাগ করবে, তারপরে আমাকে লসটা দিবে। তো ইনিশিয়ালি আমার লসটা আমি দেখি, এবং এটাও কিন্তু একটা টেনসর। ওকে, এবং লসটা কিসের ফাংশন খেয়াল করেন, ওই যে আমার যে ইনপুট আউটপুট এই সব কিছুর ফাংশন, দ্যাট মিন্স আলটিমেটলি ডাব্লিউ আর বি এর ফাংশন। হ্যাঁ, কারণ ডাব্লিউ আর বি দিয়ে কিন্তু আমি মডেলটা কম্প্রাইজ করছি, ডাব্লিউ আর বি এই মডেলের মধ্যে আছে, মডেল ডাব্লিউ আর বি এর ফাংশন, লসটাও তাহলে ডাব্লিউ আর বি এর ফাংশন। দ্যাট মিন্স আমি ডাব্লিউ আর বি এর সাপেক্ষে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে পারি কার, লসের, এবং এটা খুব ইজি হয়ে যায় যদি বুঝেন। এখন দেখেন এইখানে গ্রেডিয়েন্ট ফাংশন, এটা এখনই বোঝার দরকার নেই, কিন্তু এটা জাস্ট আমাকে ইন্ডিকেট করতেছে যে এইটাকে গ্রেডিয়েন্ট আমি ক্যালকুলেট করতে পারি। ধরেন এই লস ফাংশনটা কোন একটা জায়গায় ইনিশিয়ালাইজ হয়েছে, যে আমি এখন লসের যে জায়গায় আছি, ধরেন আমি এখন আমার এই লস ফাংশনের যে জায়গায় আছি, ধরেন এই জায়গায় আছি, খুব হাই লসের একটা জায়গায় আছি, এইখানটায় গ্রেডিয়েন্ট কত, কারণ কি w ইকুয়ালস w মাইনাস হলো আপনার আলফা ডিজে বাই ডিডব্লিউ, এরকম কিছু একটা আমাকে করতে হবে। দ্যাট মিন্স এই গ্রেডিয়েন্টটা, আর যাদের কাছে ফার্স্ট টাইম এটা দেখা গেল যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আমরা পরে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আলোচনা করবো, সমস্যা নেই। আমরা জাস্ট এই কার্ভের এইখান থেকে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে চাই, সেটা আমাদের দরকার, এটা আমাদের দরকার গ্রেডিয়েন্ট ডিসেন্ট ক্যালকুলেটের জন্য বা ডিপ্লারেন্টটাকে কাজ করানোর জন্য, আদারওয়াইজ ইটস নট পসিবল। তো সেটা আমরা কি করতে পারি, যে আমার দরকার এই লসটার গ্রেডিয়েন্ট বের করা, কিসের রেসপেক্টে, ডাব্লিউ আর বি এর রেসপেক্টে, কারণ ওই দুটাকে আমরা আলটিমেটলি ভেরিয়েবল ধরছি, আপডেট করতে চাই। এখন মজার বিষয় হলো যে এই লস ফাংশনটা যাদের ফাংশন, লস ফাংশনটা আর অন্য যাদের ফাংশন, তাহলে লসটা কিসের ফাংশন, তাহলে এই ডিফ এর ফাংশন, তারপরে দেখা গেল যে আপনার ডাব্লিউ এর ফাংশন, বি এর ফাংশন, এক্স এর ফাংশন, তো সবগুলোর রেসপেক্টে আমি এটা ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারি জাস্ট একটা লাইন, লস ডট ব্যাকওয়ার্ড, এবং এটা এখন কার কার রেসপেক্টে সে ডেরিভেটিভ বের করবে, এইটা আমাকে বলে দিতে হয় এর মাধ্যমে। যে তুমি যখন আমি এর কোনো ফাংশন, ধরেন ডাব্লিউ বা বি এর কোনো ফাংশন, সেটা হইতে পারে এক ধাপ পরে বা দুই ধাপ পরে, যেমন ধরেন মডেল না হয়ে এটা মডেলের ডেরিভেটিভ হইতে পারে, বা দেখা গেল যে লসের ডেরিভেটিভ হইতে পারে। তো যেই ফাংশনটা ডাব্লিউ আর বি এর উপর আপনার ডিপেন্ডেন্ট, সেই ফাংশনটার যখন আমরা ডেরিভেটিভ বের করব, ধরেন লস ব্যাকওয়ার্ড, মানে এখানে বলতেছি যে এটা একটা ডেরিভেটিভ বের করার জন্য, তখন এই ফাংশনটার যে ভেরিয়েবল আছে, ধরেন লসের মধ্যে কি কি আছে, লসের মধ্যে আছে হলো আপনার প্রেডিকশনস আর টার্গেটস, আর প্রেডিকশনস এর মধ্যে আছে ডাব্লিউ বি, এক্স আছে, টার্গেটের মধ্যেও ভেরিয়েবল আছে। তো এক্সটা এখানে এক্স এর আমরা রিকোয়ার্স গ্রেড ট্রু করি নাই, এই যে ইনপুটস আর টার্গেটস এদের কিন্তু কোনো রিকোয়ার্স গ্রেড ট্রু করা হয় নাই, যখন আমরা টর্চে কনভার্ট করছি তখন এদের আমরা রিকোয়ার্স গ্রেড ট্রু করি নাই, আমরা কাকে করছি, ডাব্লিউ আর বি এর রিকোয়ার্স গ্রেড ট্রু অনলি। ওকে, এই জন্য ও ক্যালকুলেশন কিছু জিনিস ট্র্যাক রাখছে, কি ট্র্যাক রাখছে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। কিছু জিনিস ট্র্যাক রাখছে যে কিভাবে মানে আপনার ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হয়, যে ডাব্লিউ আর বি এর রেসপেক্টে লসের ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হয়। যখন আমি এটা করব তখন আমার এই ডেরিভেটিভ ক্যালকুলেট হয়ে যাবে, এবং ডাব্লিউ ডট গ্রাড যদি আমি করি, ডাব্লিউ ডট গ্রাড এর মধ্যে ওই ডেরিভেটিভটা আছে, যে লসের ডেরিভেটিভ
এই ডাব্লিউ এর কয়টা এলিমেন্ট ছিল 2/3, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাপেক্ষে তার ডেরিভেটিভ সে এখানে বের করতে পারতেছে। এবং আমাদের যেই গ্রেডিয়েন্ট ডিসেন্ট ছিল ডাব্লিউ ইকুয়ালস ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ডট গ্রাফ, এখানে লার্নিং রেট থাকতে পারে, এটা দিলে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের এক স্টেপ হয়ে যাবে। ওকে, এখন কি বোঝা গেল কিছুটা যে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টটা কোথায় লাগবে বা এটা কোথায় কাজে লাগবে? স্যার এটা যদি তাও ক্লিয়ার না হয় আমরা ব্যাকওয়ার্ড ছিল, আমাদের যখন হচ্ছে ডেরিভেটিভ দরকার তখন কি আমরা ব্যাকওয়ার্ড কল করব? তখনই ব্যাকওয়ার্ড কল করব। এটার আরো অনেক মানে নুয়ান্স আছে, এটা আমাদের জানতে হবে। ব্যাকওয়ার্ড হচ্ছে বস্তুর সাপেক্ষে ডেরিভেশন, এই এরকম। হ্যাঁ, ব্যাকওয়ার্ড হচ্ছে একটা ধরেন Always. একটা ট্র্যাকার, কন্টাক্ট বুকের মতো। ও জাস্ট ট্র্যাক রাখে, মানে কখন কখন আসে কোন কোন ভেরিয়েবল, যখন আমি এটা কল করব তখন ও দেখে যে লস একটা লস কার কার ফাংশন, তো লস কার কার ফাংশন, এবং তারপর দেখে যার যার ফাংশন ধরেন ডাব্লিউ বি এক্স সবার ফাংশন, তার মধ্যে কার কার রিকোয়েস্ট যেটা ট্রু করা আছে তার রেসপেক্টে ডেরিভেটিভ বের করে, বুঝছেন ব্যাকওয়ার্ডটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এবং এটার জন্য আর কি ডিপ লার্নিং মানে পাইটর্চ করতে গেলে আপনার একটু এটা জানা লাগে, কিন্তু এটা খুব পাওয়ারফুল। যদি আপনি একবার কষ্ট করে শিখতে পারেন তো দেখবেন যে আপনি অনেক কাস্টমাইজেশন করতে পারবেন, খুব পাওয়ারফুল একটা জিনিস। এই জন্য এটা ইন্ডাস্ট্রিতেও দিন দিন মানে পপুলার হচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা যে পাইথনে হ্যাঁ, যে আমরা এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট বের করছিলাম, হুম, এখানে আমাদের বেশ অনেক লাইন কোড লেখা লাগছিল। হুম, হুম। তো তার মানে কি আমার পাইটর্চে অনেক কম কমান্ডে আমরা সেম জিনিস পাইথনে গ্রেডিয়েন্ট কি খুব ডিপ্লয় কম করতে লেখা পারতেছি। লাগছিল ভাইয়া? ওই যে আমরা যে ফিট করতাম মোটামুটি বেশ কয়েক লাইন লাগছিল, 8-10 লাইন লাগছিল পাইথনে, মানে যখন ক্লাসিক্যাল না মেশিন লার্নিং ক্লাসিক্যাল লেভেলে করছিলাম। আমরা মডেল ডট ফিট করতাম না শুধু? না, গ্রেডিয়েন্ট ডিসেন্ট বের করার যে ইয়েটা আছে, কোডগুলো আছে, সেটার কথা বলছি ও আচ্ছা, আলাদা করে। হ্যাঁ আলাদা করে করতে গেলে তো অবশ্যই, কিন্তু পাইটর্চে এটা মানে আমাকে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা এক স্টপে দিয়ে দিচ্ছে, ওয়ান স্টপ সলিউশন। ওকে, পাইটর্চটা মানে অনেক ইনটুইটিভ দেখবেন, এরপরে মানে এটা আরো বেশি পাইথনিক, মানে আপনার পাইথনিক বলতে যে আপনি পাইথন যদি কোড বুঝেন তাহলে পাইটর্চের কোড বুঝবেন, কিন্তু সমস্যা হলো আপনাকে তাহলে ডিপ লার্নিং এর কনটেক্সটটা বুঝতে হবে, ইনটিউশনগুলো। টেনসরফ্লোতে মাপ পাইতে পারেন, টেনসরফ্লোটা এমন ভাবে তৈরি যেন হাই লেভেলের অ্যাবস্ট্রাকশন, কিন্তু এটা আপনাকে লো লেভেল কন্ট্রোল দেয়, যত বেশি অ্যাবস্ট্রাকশন তত লো কন্ট্রোল। ওকে, আচ্ছা কারোর কি কোনো কোশ্চেন আছে? আজকে এতটুকুই ডেলিভারি দেওয়ার আছে, যদি কারোর কোশ্চেন না থাকে তাহলে আজকে একটা সেশন নিয়ে বাদ দিব, মানে এতটুকুই ডেলিভারি করার ছিল আজকে। ভাই আপনি লাস্ট ক্লাসের সেকেন্ড পার্ট একটু আপলোড করে দিন, দেই নাই, হ্যাঁ আর আজকের ক্লাসটা একটু কাইন্ডলি আপলোড করে দিন। আচ্ছা, ঠিক আছে দিব। আর নেক্সট ক্লাসে ক্লাসে কোশ্চেন করব, আমি একটু বাইরে ছিলাম জি জি শুরুর দিকে, লগ নিয়ে হয়তো নেক্সট ক্লাসে কোশ্চেন করতে পারি ভাই, একটু কনসেপ্ট। নো প্রবলেম, এটা দেখে নিয়ে কোশ্চেন করেন। আর তাহলে নেক্সট আমরা বুধবার ইনশাআল্লাহ ক্লাস হবে, আর সবাই প্লিজ একটু দেখে আসেন। আমি এটা আজকেই লাস্টের সেকেন্ড পার্ট আর এটা আজকেই আপলোড দিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আজকে এই মতো রাখলাম, শর্ট করলাম।